আপনারও কি মনে হয় জীবন এত দ্রুত ছুটছে যে আপনি নিজেই নিজের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন? সকালে উঠেই ছুটোছুটি, সারাদিন চাপ, মস্তিষ্কে হাজারো চিন্তা, আর মনে একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত শান্তি গেল কোথায়? আপনিও যদি এমনটা অনুভব করেন তাহলে থামুন, কারণ এই ভিডিওটি আপনারই গল্প। এবং হ্যাঁ, আপনি যদি প্রতিদিন এমন জীবন পরিবর্তনকারী বইয়ের সারসংক্ষেপ, জীবন উন্নত করার শিক্ষা এবং ধ্যান, শান্তি ও মানসিকতা বিষয়ক বিষয়বস্তু পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল বুক পাওয়ার বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন, কারণ এর পরে যা শুনতে চলেছেন তা আপনার ছুটে চলা জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করবে। এই সম্পূর্ণ সিরিজে আপনি কি শিখবেন? মন যখন ক্রমাগত ছুটছে তখন মনের শান্তি কিভাবে পাবেন? মাইন্ডফুলনেস অর্থাৎ বর্তমান মুহূর্তে বাঁচতে কিভাবে শুরু করবেন? মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তির সহজ ব্যবহারিক উপায়, সম্পর্কে বোঝাপড়া ও সহানুভূতি কিভাবে বাড়াবেন? কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য কিভাবে আনবেন? নিজেকে যেমন আছেন তেমনভাবে গ্রহণ করা, জীবনকে ধীর করার উপকারিতা, পুরনো আঘাত ও রাগ কিভাবে ত্যাগ করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছোট ছোট বিষয়ে খুশি থাকা এবং কৃতজ্ঞতা অনুভব করা। এগুলো সেই সব কথা যা আমরা সবাই আমাদের জীবনে খুঁজছি, কিন্তু আমাদের ছুটোছুটিতে দেখতেই পাই না। তাহলে আসুন ধীরে চলি এবং শিখি সেই জিনিসগুলো যা কেবল তখনই দেখা যায় যখন আমরা ধীরে চলতে শিখি। অধ্যায় 1, মনের শান্তি, ইনার পিস। কখনো কখনো আমাদের মনে হয় সব ঠিকঠাক চলছে, শুধু আমাদের মনই শান্ত থাকছে না। কাজের চাপ, ঘরের দায়িত্ব, মানুষের প্রত্যাশা, আর তার উপর নিজের সাথে যুদ্ধ। আর আমরা ভাবি শেষ পর্যন্ত শান্তি কোথায় মেলে? আমরা সকালে উঠেই ফোন চেক করি, সারাদিন কোনো না কোনো কিছুর পেছনে দৌড়াতে থাকি। মানুষ ভাবে আমরা ব্যস্ত, কিন্তু সত্যিটা হলো আমরা ক্লান্ত ভেতর থেকে। কখনো ভেবেছেন আমরা এত দৌড়াচ্ছি কেন? কারণ আমরা ভয় পাই যদি আমরা পিছিয়ে পড়ি, যদি মানুষ আমাদের কম ভাবে, যদি কিছু হারিয়ে ফেলি। কিন্তু এই দৌড়ে সবচেয়ে প্রথমে যা হারায় তা হলো আমাদের শান্তি। শান্তি তখন আসে যখন আমরা কিছু করা ছেড়ে দিই না। শান্তি তখন আসে যখন আমরা কিছুক্ষণ নিজেদের শুনতে শুরু করি। কখনো 2 মিনিটের জন্য বসে নিজের শ্বাস অনুভব করুন। দেখবেন শরীর দৌড়াচ্ছে, কিন্তু মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করছে। আমরা ভাবি শান্তি বুঝি বাইরে কোথাও আছে, কিন্তু আসলে সেটা আমাদের থামার মধ্যে, আমাদের দেখার মধ্যে, আমাদের নিজেদের কথা নিজেদের বলার মধ্যে। ব্যস্ত থাকা ভুল নয়, কিন্তু এতটাও ব্যস্ত হয়ে যাওয়া যে নিজের জন্য এক মুহূর্ত না থাকে, এটা ভুল। কাজ জরুরি, মানুষ জরুরি, দায়িত্ব জরুরি, কিন্তু আপনিও জরুরি। এবং আপনি আপনার নিজের জীবনে একজন অতিরিক্ত মানুষ হয়ে থাকতে পারেন না। প্রতিদিন 10 মিনিট নিজের জন্য বের করুন। ফোন থেকে দূরে, কাজ থেকে দূরে, মানুষের কোলাহল থেকে দূরে। শুধু নিজের সাথে থাকুন। দেখবেন এই 10 মিনিট আপনার পুরো দিনকে বদলে দেবে। ধীরে চলা দুর্বলতা নয়, এটা বিচক্ষণতা। কারণ যখন আপনি ধীরে চলেন তখনই তো আপনার পথ পরিষ্কার দেখা যায়। মনের শান্তি কোনো বিলাসিতা নয়, এটা আপনার প্রয়োজন। এবং এটা কেউ বাইরে থেকে দেবে না, এটা আপনাকে নিজেকেই দিতে হবে। অধ্যায় 2, সচেতনা, মাইন্ডফুলনেস, ম্যানফোনেস। আপনি কি কখনো অনুভব করেছেন যে আমরা এক জায়গায় আছি, কিন্তু আমাদের মন অন্য কোথাও ঘুরছে? আমরা খাবার খাচ্ছি, কিন্তু চিন্তা অফিসের উদ্বেগ নিয়ে।
আমরা বাড়িতে আছি, কিন্তু মন মোবাইলে আটকে আছে। আমরা কারো সাথে কথা বলছি, কিন্তু মন আগেই উত্তর তৈরি করে রাখছে। এটাই তো বর্তমান মুহূর্তে না বাঁচার অভ্যাস। আমাদের মন প্রায়শই দুটি দিকে ছুটে। এক, গতকাল যা হয়ে গেছে তার জন্য অনুশোচনা, এবং দ্বিতীয়, কাল কি ঘটতে চলেছে তার জন্য উদ্বেগ। আর এই ছুটোছুটিতে আমরা আজটাকে হারিয়ে ফেলি, সেই আজ যা আর কখনো ফিরে আসে না। মাইন্ডফুলনেস মানে কি? কোনো বড় বই পড়া নয়, ঘন্টা ধরে ধ্যান করা নয়, শুধু এই মুহূর্তটাকে সত্যিকারের ভাবে বাঁচা। যেমন, যখন খাবার খাচ্ছেন তখন শুধু খাবার খান, যখন হাঁটছেন তখন হাঁটার অনুভূতি নিন, যখন কারো সাথে কথা বলছেন তখন পুরোপুরি শুনুন। কারণ যখন আপনি এখানে থাকেন তখনই জীবনও এখানে থাকে। আমরা আমাদের চিন্তা ভাবনা নিয়ে ভয় পেতে থাকি। যদি এমনটা হয় তো মানুষ কি ভাববে? আমি কেন এত বিচলিত? কিন্তু আপনি কি কখনো থেমে নিজের মনকে জিজ্ঞাসা করেছেন, তুমি শেষ পর্যন্ত কি বলতে চাও? আমাদের প্রতিটি অনুভূতি, রাগ, ভয়, দুঃখ, একাকিত্ব, এগুলো আমাদের বিরক্ত করতে আসে না, এগুলো আমাদের কিছু শেখাতে আসে। কিন্তু আমরা দৌড়াতে থাকি তাদের কাছ থেকে, নিজেদের কাছ থেকে। একবার আপনার চিন্তাভাবনাগুলোকে একজন পর্যবেক্ষকের মতো দেখুন, যেন আপনি মনকে টিভির পর্দায় চলা সিনেমার মতো দেখছেন। দৃশ্য বদলাবে, আবেগ আসবে এবং যাবে, এবং আপনি বুঝবেন যে আপনি আপনার ভাবনা নন, আপনি সেই যিনি ভাবনা দেখছেন। মাইন্ডফুলনেস কোনো দক্ষতা নয়, এটা জীবন যাপনের একটি শিল্প। যখন আপনি বর্তমানে বাঁচতে শুরু করেন তখন মনের কোলাহল কমতে থাকে, মানসিক চাপ কমতে শুরু করে, এবং জীবন ধীরে ধীরে সুন্দর মনে হতে শুরু করে। কারণ সত্যিটা হলো, আমাদের সুখ কখনো ভবিষ্যতে লুকিয়ে থাকে না, সে সব সময় এই মুহূর্তে অপেক্ষা করে থাকে। অধ্যায় 3, মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি, স্ট্রেস অ্যাংজাইটি রিলিফ। কখনো কখনো আমাদের মনে হয় যে আমাদের জীবন কোনো রেসে পরিণত হয়েছে। সকালে চোখ খুলতেই মস্তিষ্ক দৌড়ানো শুরু, অফিসে যাওয়ার তাড়া, ডেডলাইনের চিন্তা, টাকার ফিকির, পরিবারের প্রত্যাশা, মানুষের কথা। আর সবচেয়ে বড় ভয়, যদি আমরা পিছিয়ে পড়ি। আর এই দ্রুত গতিতে আমাদের মন ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। মনে হয় যেন বুকের উপর কোনো ভারী পাথর রাখা হয়েছে। শ্বাস আটকে আটকে চলছে, এবং মস্তিষ্কে একটাই কোলাহল, কি হবে, কিভাবে হবে, আমি কি পারব? এটিকে আমরা উদ্বেগ বলি, এবং এই উদ্বেগ ধীরে ধীরে মানসিক চাপে পরিণত হয়। কিন্তু সত্যিটা হলো, আমরা যে জিনিস থেকে পালিয়ে বেড়াই সেটা আসলে আমাদের বন্ধু নয়, শত্রু হয়ে ওঠে। তাড়াতাড়ি ছোটাছুটি করা আমাদের সুখ কেড়ে নেয়, আমাদের ঘুম কেড়ে নেয়, এবং আমাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে শেষ করে দেয়। আমরা ভাবি যে ছোটাছুটি করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু হয় তার উল্টো। আমরা আরও জড়িয়ে পড়ি এবং নিজেদের থেকে দূরে সরে যেতে থাকি। তাহলে কি করব? প্রথম উপায়, থামতে শিখুন। হ্যাঁ, মাত্র 30 সেকেন্ডের জন্য থেমে যান। গভীর শ্বাস নিন। শ্বাস ভেতরে যাচ্ছে অনুভব করুন, শ্বাস বাইরে যাচ্ছে অনুভব করুন। শরীর শান্ত হতেই মস্তিষ্ক ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। দ্বিতীয় উপায়, নিজের চিন্তাগুলো গ্রহণ করুন। আমরা উদ্বেগ নিয়ে লড়াই করতে থাকি, কিন্তু মনে রাখবেন, যে জিনিস নিয়ে লড়াই করবেন তা আরও শক্তিশালী হবে। যদি মন বলে আমার ভয় লাগছে, তাহলে সেই ভয়কে বুঝুন, শুনুন, তাকে স্থান দিন। কারণ আবেগ পালিয়ে গেলে নয়,
বুঝলে শান্ত হয়। তৃতীয় উপায়, নিজের জীবনের একটি গতি নির্ধারণ করুন। অন্যদের দেখে দৌড়াবেন না। এই বিশ্ব তুলনার কারণেই মানসিক চাপে আছে। আপনাকে আপনার গতিতে চলতে হবে, কারণ আপনার পথ আপনারই। এবং চতুর্থ, নিজের উপর বিশ্বাস রাখুন। অনেক সময় সমস্যা তত বড় হয় না যতটা আমরা আমাদের মস্তিষ্কে তৈরি করে নিই। আমরা নিজেদের অবমূল্যায়ন করি, কিন্তু জীবন বারবার আমাদের প্রমাণ করে যে আমরা সামলে নিতে পারি, আমরা উঠে দাঁড়াতে পারি, আমরা এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, মানসিক চাপ জীবনের অংশ, কিন্তু জীবন মানসিক চাপের নাম নয়। ধীরে চলুন, শ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি বিপর্যস্ত কিন্তু ভেঙে পড়ছি না। আমি ভীত কিন্তু থামব না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি একা নই। কারণ মানসিক চাপ থেকে মুক্তি কোনো জাদু থেকে মেলে না। তা মেলে যখন আমরা নিজেদের একটু সম্মান, একটু শান্তি এবং একটু সময় দিতে শুরু করি। অধ্যায় 4, সম্পর্ক ও বোঝাপড়া, রিলেশনশিপস আন্ডারস্ট্যান্ডিং। কখনো আপনার মনে হয়েছে যে সম্পর্ক সামলানো আজকাল আগের চেয়েও কঠিন হয়ে গেছে? আমরা বাড়িতে থাকি, অফিসে থাকি বা কোনো বন্ধুত্বে, ভুল বোঝাবুঝি, খোঁচা, প্রত্যাশা, সবকিছু আমাদের হৃদয়ে বোঝার মতো মনে হতে শুরু করে। সত্যিটা হলো, আজকাল মানুষ খারাপ হয়নি, শুধু ক্লান্ত হয়ে গেছে। প্রত্যেকের পেছনে একটি গল্প আছে, যা আমরা কখনো শোনার চেষ্টাই করি না। আমরা প্রায়শই বলি, ও আমাকে বুঝতেই পারে না। কিন্তু আমরা কি কখনো থেমে ভেবেছি যে আমরা তাকে বুঝেছি? সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের অনুভূতি শোনে, শুধুই শব্দ নয়। কখনো আপনি কারো সাথে কথা বলছেন আর সে হঠাৎ একটু জোরে কথা বলল, তখন আমরা সঙ্গে সঙ্গে রেগে যাই। তুমি এভাবে কেন কথা বলছো? কিন্তু একবারও কি আপনি ভেবেছেন যে হয়তো সে নিজেই কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, যার খবর আমাদের নেই? প্রতিটি মানুষের ভেতরে কোনো না কোনো ভাঙন থাকে, কোনো ভয়, কোনো স্মৃতি, কোনো কষ্ট। এবং যখন আমরা কাউকে বুঝতে শুরু করি, তখন সম্পর্কগুলো আপনা আপনি নরম হয়ে আসে। এবং এবার কথা বলি ক্ষমা করার। ক্ষমা করার মানে এই নয় যে আপনি ভুলকে সঠিক বলে মানছেন। ক্ষমা করার মানে আপনি নিজেকে সেই ব্যথা থেকে মুক্তি দিচ্ছেন যা আপনাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। কারণ যখন আমরা কাউকে মনে ধরে রাখি, তখন বোঝা তার জন্য নয়, আমাদের জন্য তৈরি হয়। ক্ষমা একটি উপহার, প্রথমে নিজের জন্য, তারপর অন্যজনের জন্য। ভালো সম্পর্ক গড়ার রহস্য খুব সহজ। একটু বোঝাপড়া, একটু ধৈর্য এবং একটু কম অহংকার। কখনো কখনো শুধু একটি কথা, একটি হাসি, অথবা একটি কিছু মনে করো না, সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখে। সম্পর্ক নিখুঁত হওয়ার দরকার নেই, শুধু সত্যি হওয়া উচিত। কারণ যে মানুষগুলো আমাদের বোঝে, তারাই আমাদের সাথে থাকে। এবং মনে রাখবেন, সম্পর্ক ভাঙে না, আমরা তাদের ভাঙতে দিই। যখন আমরা শোনা ছেড়ে দিই, বোঝা ভুলে যাই এবং ক্ষমা করা বন্ধ করে দিই। আজ যদি আপনার কোনো সম্পর্কে দূরত্ব থাকে, তাহলে প্রথম পদক্ষেপ আপনিও নিতে পারেন। একটু বোঝাপড়া, একটু ভালোবাসা এবং একটু ক্ষমা করা কাউকে কখনো ছোট করে না, বরং মানুষকে বড় করে তোলে। অধ্যায় 5, কাজ ও জীবনের ভারসাম্য, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আজকাল আমরা সবাই একই কথা বলি, সময়ই পাই না। কাজের চাপ এতটাই বেড়ে গেছে যে মনে হয় যেন দিন ছোট হয়ে গেছে।
আর দায়িত্ব বাড়তেই চলেছে। প্রায়শই আমরা কাজ করতে করতে নিজেকেই ভুলে যাই। মানুষ ভাবে আমরা শক্তিশালী, কিন্তু ভেতর থেকে আমরা ধীরে ধীরে ক্লান্ত হচ্ছি। কাজ শেষ হয় না, আর নিজের জন্য সময় কখনো শুরুই হয় না। এবং এই ভারসাম্যহীনতা আমাদের শান্তি, আমাদের স্বাস্থ্য, আমাদের মেজাজ সবকিছু খেয়ে ফেলে। কিন্তু সত্যিটা হলো, কাজ ও জীবনের ভারসাম্য কোনো বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার জন্য জরুরি। কারণ যদি আমরা ভেঙে পড়ি, তবে কাজও ভাঙবে এবং জীবনও। প্রথমেই কথা বলি, কাজে শান্তি কিভাবে রাখবেন। শান্তি তখন আসে যখন আপনি আপনার দিনকে নিয়ন্ত্রণ করেন, নাকি দিন আপনাকে। কাজকে 3টি অংশে ভাগ করুন। গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কিন্তু অপেক্ষা করতে পারে, এবং একেবারেই জরুরি নয়। আমাদের চাপ প্রায়শই 3য় অংশ থেকে আসে। মানুষ কি বলবে, বস কি ভাববে, সবাইকে খুশি করা, এই সবই অপ্রয়োজনীয় চাপ। ধীরে চলুন, কিন্তু অবিরাম চলুন। সবকিছুকে জরুরি বলে মনে করবেন না, প্রতিটি বিষয়ে আতঙ্কিত হবেন না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাজের মাঝে মাঝে 2 মিনিট থেমে শ্বাস নিন। এই ছোট্ট বিরতি পুরো দিনকে বদলে দিতে পারে। এবার কথা বলি, চাপ ছাড়া কিভাবে উৎপাদনশীল হবেন। উৎপাদনশীল হওয়ার জন্য দ্রুত দৌড়ানো জরুরি নয়, সঠিক দিকে চলা জরুরি। যদি আপনার মন শান্ত থাকে, তাহলে 1 ঘন্টায় ততটা কাজ করে দেবেন যতটা চাপে 4 ঘন্টাতেও হয় না। কারণ মনের স্পষ্টতা দরকার, চাপ নয়। আপনি চাইলে এই রুটিনটি অনুসরণ করতে পারেন। 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি। এর জাদু আপনি প্রথম দিনেই অনুভব করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কাজ শেষ হওয়ার পর কাজকে মনে রাখবেন না। মানুষ বাড়িতে আসে, কিন্তু অফিসকে মনে নিয়ে, এবং তারপর বলে, শান্তি পাই না। জীবনের অর্ধেক মানসিক চাপ এখান থেকেই আসে। সীমা তৈরি করুন। কাজের সময় কাজের জন্য, জীবনের সময় জীবনের জন্য। কারণ টাকা আবার পাওয়া যাবে, কাজ আবার পাওয়া যাবে, কিন্তু আপনার মন, আপনার স্বাস্থ্য এবং আপনার প্রিয়জন, এরা দ্বিতীয়বার মেলে না। ভারসাম্য তৈরি করা কঠিন নয়। শুধু মনে রাখতে হবে যে আমরা মেশিন নই, আমরা মানুষ। এবং মানুষের শুধু কাজ নয়, জীবনও চাই। অধ্যায় 6, নিজেকে গ্রহণ করা, সেলফ অ্যাকসেপ্টেন্স। আপনি কি কখনো ভেবেছেন, আমরা অন্যদের এত ভালোবাসি, কিন্তু নিজেকে ভালোবাসা কেন সবসময় সবচেয়ে কঠিন মনে হয়? আমরা অন্যের ভুল ক্ষমা করে দিই, কিন্তু নিজের ছোট ভুল নিয়ে মাসের পর মাস নিজেদের বকা দিই। আমরা আমাদের দুর্বলতা লুকিয়ে রাখি, যেন সেগুলো কোনো অপরাধ। এবং এটাই সবচেয়ে বড় কষ্ট। আমরা নিজেদেরই শত্রু হয়ে উঠি। আমরা নিজেদের তখনই গ্রহণ করি যখন সবকিছু নিখুঁত থাকে। কিন্তু সত্যিটা হলো, কেউ নিখুঁত হয় না। প্রতিটি মানুষের দুর্বলতাও থাকে, এবং গুণও। কিন্তু আমরা কি দেখি? শুধুই আমাদের দুর্বলতা। অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করি। সোশ্যাল মিডিয়ায় কারো উজ্জ্বল জীবন দেখে মনে হয় আমাদের জীবন নিস্তেজ। এবং তারপর মনে কণ্ঠস্বর আসে, আমার মধ্যে কিছু কমতি আছে। কিন্তু না, কমতি যে কারো মধ্যেই থাকতে পারে। কিন্তু কমতি থাকার মানে এই নয় যে আপনি কম। আপনি যেমন আছেন তেমনই যথেষ্ট। নিজেকে গ্রহণ করার মানে নিজের অতীতকে
নিজের ভুলগুলোকে, নিজের ভয়কে এবং নিজের আসল পরিচয়কে আলিঙ্গন করা। কারণ যখন আপনি নিজেকে গ্রহণ করেন, তখনই পৃথিবীও আপনাকে গ্রহণ করতে শেখে। এবার কথা বলি নিজেকে কিভাবে ভালোবাসবেন। নিজেকে ভালোবাসা কোনো রোম্যান্টিক সংলাপ নয়, এটা খুব সহজ। নিজের প্রতি কোমল হওয়া, নিজের জন্য দাঁড়ানো, নিজেকে বিচার করা বন্ধ করা। কিছু কথা মনে রাখবেন, আপনি সবসময় সঠিক হবেন না, এবং এটা একদম ঠিক। আপনি সবাইকে খুশি রাখতে পারবেন না, এবং এটাও ঠিক। আপনি কখনো কখনো ভেঙে পড়বেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি শেষ হয়ে গেছেন। আত্মভালোবাসা মানে নিজের কাঁধে হাত রাখা এবং বলা, হ্যাঁ, আমি সমস্যায় আছি, কিন্তু আমি নিজের সাথেই আছি। আপনার দুর্বলতাগুলো আপনাকে মানুষ করে তোলে, এবং আপনার গুণগুলো আপনাকে বিশেষ করে তোলে। কেউই আপনার মতো নয়, এবং এটাই আপনার অস্তিত্বের সবচেয়ে বড় শক্তি। নিজেকে বদলাবেন না যাতে পৃথিবী আপনাকে গ্রহণ করে। নিজেকে গ্রহণ করুন যাতে পৃথিবী আপনাকে আসল রূপে চেনে। মনে রাখবেন, পৃথিবী তাদের পছন্দ করে যারা নিজেদের পছন্দ করে। তো আজ নিজের হৃদয়ে একটি ছোট জায়গা নিজের জন্য তৈরি করুন, কারণ যেদিন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, সেদিন জীবন আপনার কাছে একটু সহজ, একটু সুন্দর মনে হতে শুরু করবে। অধ্যায় 7, জীবনকে ধীর করা, স্লোয়িং ডাউন লাইফ। আপনি কি খেয়াল করেছেন, আমাদের জীবন কখনো থামেই না। সকালে ওঠো ছোট, কাজে ছোট, লক্ষ্যের পেছনে ছোট, স্বপ্নের পেছনে ছোট, আর সন্ধ্যা পর্যন্ত আমরা নিজেদেরই জিজ্ঞাসা করতে থাকি, আমি শেষ পর্যন্ত কোথায় পৌঁছাচ্ছি। আমরা এত দ্রুত বাঁচছি যে জীবনকে দেখার সময়ই নেই। প্রতিদিন একটি চেকলিস্ট হয়ে গেছে, টন টন টন। আর এই দৌড়ে আমরা নিজেদেরই হারিয়ে ফেলছি। কিন্তু সত্যিটা হল, জীবনের আসল স্বাদ ধীরে চলার মধ্যে। যখন আপনি ধীরে চলেন, তখন প্রথমবারের মতো আপনাকে নিজের হৃদয়ের কণ্ঠস্বর শোনা যায়। প্রথমবারের মতো আপনি নিজের চিন্তাভাবনা বোঝেন, এবং প্রথমবারের মতো অনুভব হয় যে এত দ্রুত কারো কোথাও পৌঁছানোর দরকার নেই। ধীরে চলা দুর্বল হওয়া নয়, এটা বিচক্ষণ হওয়া। কারণ যখন গতি ধীর হয়, তখন চোখ খোলে, আমরা সেই জিনিসগুলো দেখতে পাই যার পাশ দিয়ে আমরা প্রতিদিন ছুটে চলে যেতাম। যেমন সকালের বাতাস কত হালকা হয়, এক চুমুক চা কত শান্তি দেয়, কারো কেমন আছো কত হৃদয় ছুঁয়ে যায়, মায়ের ডাক কত আপন লাগে, এবং নিজের ঘরের নীরবতা কখনো কখনো কত শান্তি দেয়। এই ছোট ছোট সুখ কখনো আমাদের কাছেই ছিল, শুধু আমরা এত দ্রুত ছুটছিলাম যে আমরা তাদের লক্ষ্য করা বন্ধ করে দিয়েছিলাম। ভাবুন, আমরা সুখ কোথায় পাই? কোনো বড় জিনিসে না, সুখ মেলে কোনো ছোট সাহায্যে, কোনো মধুর কথায়, কোনো র্যান্ডম প্রশংসায়, কোনো বন্ধুর হাসিতে, অথবা কোনো মুহূর্তের শান্ত হয়ে যাওয়ায়। যখন জীবন ধীর হয়, তখন আমরা পূর্ণভাবে বাঁচতে পারি। আমরা শুনতে পারি, আমরা অনুভব করতে পারি, আমরা নিজেদের সাথে আবার যুক্ত হই। এবং সবচেয়ে বড় সুবিধা, ধীরে চলার মাধ্যমে আমরা ভেঙে পড়ি না, আমরা সামলে নিই। আজ এক মুহূর্ত থেমে আপনার চারপাশে দেখুন, কত জিনিস আছে যা আপনার, যার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন।
যা আপনি দীর্ঘকাল ধরে অনুভবই করেননি। জীবন কোনো রেস নয়, এটা একটি যাত্রা, এবং যাত্রার মজা ধীরে চলার মধ্যে। তো আজ একটু থামুন, একটু হাসুন, একটু অনুভব করুন, কারণ আসল জীবন দ্রুততায় নয়, প্রতিটি মুহূর্তকে বাঁচার মধ্যে। অধ্যায় 8, ছেড়ে দিতে শেখা, লেটিং গো। কখনো কখনো আমরা কিছু মানুষকে, কিছু কথাকে, কিছু স্মৃতিকে এত শক্ত করে ধরে রাখি যে সেগুলো আমাদের শান্তির অংশ খেয়ে ফেলে। আমরা এগিয়ে যেতে চাই, কিন্তু হৃদয় কোনো পুরনো ব্যথায় আটকে থাকে। কখনো কারো কথা বিঁধেছে, কখনো কোনো আপনজন চলে গেছে, কখনো কোনো সম্পর্ক ভেঙে গেছে, এবং আমরা সেই ভাঙনটাকে বারবার বাঁচতে থাকি। সত্যি বলবো, কখনো কখনো ব্যথা এই কারণে থাকে না যে তা গভীর, বরং এই কারণে থাকে কারণ আমরা তাকে ছাড়তেই চাই না। আমরা বলি, আমি ভুলতে চাই, কিন্তু আমরা প্রতি রাতে সেই পুরনো গল্প মস্তিষ্কে আবার চালাই। আমরা বলি, আমি এগিয়ে গেছি, কিন্তু হৃদয় এখনো সেই জায়গাতেই আটকে থাকে যেখানে আমরা আঘাত পেয়েছি। ছেড়ে দেওয়া কাউকে ভুল প্রমাণ করা নয়, ছেড়ে দেওয়া নিজেকে মুক্ত করা, কারণ পুরনো ব্যথাকে ধরে রাখা এমনই যেমন হাতে কাঁচের টুকরো চেপে রাখা। যত ধরে রাখবেন ততই রক্ত ঝরতে থাকবে। একটি কথা মনে রাখবেন, মানুষ সবসময় তেমন হয় না যেমন আমরা চাই। সম্পর্ক সবসময় তেমন থাকে না যেমনটা শুরুতে ছিল, এবং জীবন সবসময় আমাদের চাওয়ার মতো চলে না। তাই পরিবর্তনকে গ্রহণ করা দুর্বলতা নয়, এটা পরিপক্কতা। এটা বোঝা যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না, এবং সম্ভবত ভালোই হয় যে থাকে না। পরিবর্তন কঠিন মনে হয় কারণ আমরা তাকে ভয় পাই। নতুন কি আসবে, কিভাবে হবে, আমি কি সামলাতে পারব? কিন্তু মনে রাখবেন, প্রতিটি পরিবর্তন তার সাথে একটি নতুন শুরুও নিয়ে আসে। একটি নতুন পথ, একটি নতুন সুযোগ, একটি নতুন আপনি। কখনো কখনো আমাদের যে জিনিস হারায় তা আমাদের ভবিষ্যতের জীবনে খুব ভারী বোঝা হয়ে ওঠে। তাই যা চলে গেছে ধন্যবাদ জানান যে সে জায়গা ছেড়েছে কোনো ভালো জিনিস আসার জন্য। আজ যদি আপনার মন ভারী থাকে, যদি আপনি কোনো পুরনো কথায় আটকে থাকেন, তাহলে নিজেকে ধীরে ধীরে বলুন, এবার যথেষ্ট, আমি এটাকে যেতে দিচ্ছি। কারণ আপনি যোগ্য হালকা অনুভব করার, শান্ত অনুভব করার, এবং আবার হাসার। ছেড়ে দেওয়া ব্যথার শেষ নয়, নতুন জীবনের শুরু। অধ্যায় 9, কৃতজ্ঞতা ও সুখ, গ্র্যাটিটিউড হ্যাপিনেস। আমরা সবাই জীবনে বড় সুখের সন্ধানে এতটাই ছুটি যে ছোট ছোট সুখ যা আমাদের চারপাশে প্রতিদিন ফোটে সেগুলো দেখতেই ভুলে যাই। আমাদের মনে হয় যে সুখ মিলবে যখন বড় বাড়ি হবে, যখন বেশি টাকা হবে, যখন সবকিছু নিখুঁত হবে। কিন্তু সত্যিটা হলো, সুখ তখন মেলে না যখন জীবন নিখুঁত হয়। সুখ তখন মেলে যখন আমরা যা এখন আছে তা হৃদয় দিয়ে অনুভব করতে শিখি। কখনো ভেবেছেন, আমাদের কাছে আজ যত জিনিস আছে সেগুলো কখনো আমাদের প্রার্থনায় ছিল? সেই ঘরে জ্বলন্ত পাখা, সকালের চা, মায়ের কণ্ঠস্বর, বন্ধুর মেসেজ, শ্বাসের এই উষ্ণতা, এগুলো সবই ছোট নয়, এগুলো তো বেঁচে থাকার কারণ।
কিন্তু আমরা এত বড় স্বপ্নে জড়িয়ে থাকি যে যা আমাদের কাছে আছে তার জন্য ধন্যবাদ বলতে ভুলে যাই। কৃতজ্ঞতা অর্থাৎ গ্র্যাটিটিউড জীবনের সবচেয়ে বড় মেটাদক্ষতা। এটি আপনার দুঃখ শেষ করে না, তবে হৃদয়কে বড় এবং মনকে হালকা অবশ্যই করে তোলে। যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করেন, তখন আপনার নজর কমতির উপর নয়, বরকতের উপর যায়। আপনি যা হারিয়ে গেছে তার চিন্তা করেন না, বরং যা পেয়েছেন তাকে আলিঙ্গন করেন। এবং যে মানুষ যা পেয়েছে তার সম্মান করতে শেখে, জীবন তাকে সর্বদা আরো দেয়, কারণ মহাবিশ্ব তাকে বাড়ায় যাকে আমরা প্রশংসা করি। আজ একটি ছোট্ট উপায় গ্রহণ করুন। রাতে ঘুমানোর আগে শুধু 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। যে কোনো কিছু হতে পারে, সকালের রোদ, আজকের খাবার, অথবা কারো হাসি। ধীরে ধীরে কৃতজ্ঞতা আপনার অভ্যাসে পরিণত হবে, এবং তারপর সুখ আপনার প্রকৃতিতে। কারণ সুখ কখনো বাইরে থাকে না, তা আমাদের দেখার দৃষ্টিভঙ্গিতে থাকে। যে মানুষ ছোট জিনিসে খুশি থাকতে শেখে, তাকে বড় জিনিস নিজে এসে মেলে। এবং মনে রাখবেন, সবসময় বেশি পাওয়ারাই সুখী হয় না, সুখী থাকারাই বেশি পায়। অধ্যায় 10, দয়া ও সহানুভূতি, কম্প্যাশন কাইন্ডনেস। কখনো ভেবেছেন, আমরা প্রায়শই পৃথিবীর কাছ থেকে দয়া ও বোঝাপড়ার আশা করি, কিন্তু নিজের প্রতি, নিজের হৃদয়ের জন্য কতটা সহানুভূতি রাখি? আমরা নিজেদের ছোট ছোট ভুল নিয়ে ঘন্টা ধরে নিজেদের বকা দিই। আমার দ্বারা কেন হলো না? আমি এত বেকার কেন? মানুষ কি ভাববে? কিন্তু যদি এই ভুল আপনার কোনো বন্ধু করে, তাহলে আপনি তাকে কি বলতেন? কিছু মনে করো না, মানুষ ভুল হয়। তাহলে নিজের প্রতি এত কঠোর কেন? সহানুভূতির শুরু সর্বদা প্রথমে নিজের প্রতি হয়। যে মানুষ নিজেকে ক্ষমা করতে শেখে, সে অন্যের জন্য হৃদয়ে জায়গা তৈরি করতে পারে। কারণ সত্যিটা হল, প্রতিটি মানুষ ক্লান্ত। প্রত্যেকের ভেতরে কিছু ভাঙা আছে, কিছু ব্যথা এমন আছে যা সে বলতে চায় না। আমরা শুধু তাদের মুখ দেখি, তাদের সংগ্রাম দেখি না। তাই যখন কেউ বিরক্তিকর মনে হয়, কখনো বিচার করবেন না। হয়তো সে একটি খারাপ দিন নয়, একটি খারাপ সময় পার করছে। যখন কেউ খারাপ আচরণ করে, ভাবুন, হয়তো তার হৃদয়ে আপনার চেয়ে বেশি ক্ষত আছে। দয়ার মানে কাউকে সঠিক প্রমাণ করা নয়, শুধু বোঝা যে প্রতিটি মানুষ নিজের জায়গা থেকে লড়ছে, এবং কখনো কখনো কাউকে বদলানোর চেয়ে তাকে অনুভব করানোর প্রয়োজন হয় যে সে একা নয়। সহানুভূতি হৃদয়কে বড় করে তোলে। এটা আমাদের এই বোঝাপড়া দেয় যে মানুষ খারাপ হয় না, শুধু ভেঙে যায়, ক্লান্ত হয়, ভীত হয়। এবং যখন আমরা বিচার না করে কাউকে শুনি, বুঝি, একটু আপন করে নিই, তখন আমরা শুধু তাদের কষ্ট হালকা করি না, আপনি নিজের আত্মাকেও শান্ত করেন। কারণ দয়া সেই ভাষা যা যে কেউ শুনতে পারে, এবং সহানুভূতি সেই অনুভূতি যা যে কেউ অনুভব করতে পারে। আজ একটি কাজ করুন, নিজেকে একটু ক্ষমা করুন। একজন মানুষকে বিচার না করে বুঝুন, একটু দয়া দিয়ে আপনি কারো দিন নয়, কারো জীবন বদলে দিতে পারেন। উপসংহার: যদি আজকের এই গল্প
আপনার মনকে একটু হালকা করে থাকে। যদি আপনি অনুভব করে থাকেন যে সহানুভূতি শুধু অন্যদের জন্য নয়, আমাদের নিজেদের জন্য জরুরি, তাহলে শুধু এটুকু মনে রাখবেন, পৃথিবী বদলানোর আগে হৃদয়কে বদলাতে হয়, এবং সেই পরিবর্তন দয়া ও বোঝাপড়া থেকে শুরু হয়। এবং যদি আপনি এমনই জীবন পরিবর্তনকারী বই, গভীর চিন্তা এবং ইনার পিস এর শিক্ষা প্রতিদিন পেতে চান, তাহলে আমাদের চ্যানেল বুক পাওয়ার বেঙ্গলি এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ এখানে আমরা শুধু বই ব্যাখ্যা করি না, আমরা জীবন ব্যাখ্যা করি। পরের ভিডিওতে আবার একটি নতুন চিন্তা, একটি নতুন বোঝাপড়া এবং একটি নতুন পরিবর্তন নিয়ে দেখা হবে। ততক্ষণ নিজের হৃদয়ের প্রতি দয়ালু থাকুন এবং পৃথিবীর প্রতি সহানুভূতিশীল।